নিচের পেডিগ্রি বিশ্লেষণে একটি পরিবারের হিমোফিলিয়া বংশানুসরণ দেখানো হয়েছে। এই চিহ্নিত ব্যক্তির সম্ভাব্য জিনোটাইপ কী? ভালো করে আমরা এই চার্টটি দেখে নিই। এরপর যেগুলির জিনোটাইপ আমরা জানবো সেগুলো লিখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ যেটি সেটি এখানে রয়েছে, অর্থাৎ তার মাতা এবং পিতা ডান দিকের বাঁ দিকে পরপর রয়েছে। তো এখানে পিতার জিনোটাইপ সেটা পরিষ্কার, কারণ সেটি ডিজিজড। তাহলে এখানে এক্স যেটি সেটা হিমোফিলিক এবং ওয়াই ক্রোমোসোম আমরা লিখে নিলাম। অন্যদিকে মাতা সেটি হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে, কারণ এই স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটি এই সিম্বলটি হলো হেটেরোজাইগাস কন্ডিশন এবং এক্স লিঙ্কড হেটেরোজাইগাস। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স হিমোফিলিক এবং একটি নর্মাল পাবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই পিতৃদেহ থেকে একটি এক্স ক্রোমোসোম এর মধ্যে এসেছে, কারণ এ একজন মহিলা। তাহলে এই এক্স এইচ এখানে চলে আসবে, আমরা এক্স এইচকে লিখে নেব। তাহলে এর একটা জিনোটাইপে এক্স এইচ পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার যে এখান থেকে যে এই এ কিন্তু রোগাক্রান্ত নয়। রোগাক্রান্ত হলে এখানে শেড থাকতো। তাহলে অবশ্যই আরেকটি যে জিন আছে, যে অ্যালিলটি আছে সেটি একটি স্বাভাবিক অ্যালিল, অর্থাৎ এটি এর মধ্যে এসেছে। অর্থাৎ এর জিনোটাইপ হলো এক্স এবং এক্স এইচ, অর্থাৎ এখানে অপশন সি এটি রাইট। পরের প্রশ্ন, একটি জন্মগত জেনেটিক ব্যাধির পেডিগ্রি ছক নিম্নরূপ। ভালো করে আমরা পেডিগ্রি ছকটি দেখে নিচ্ছি। পেডিগ্রি ছকে আমরা প্রথমে যেটা বার করার চেষ্টা করব যে সেই জিন যার জন্য এই রোগ হচ্ছে সেটি ডমিনেন্ট না রিসেসিভ, এটি আমাদের প্রথম প্রশ্ন থাকবে। তাহলে ডমিনেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত জেনারেশনেই রোগটি প্রকাশ পায়। তাছাড়া সেই রোগের প্রকাশের সম্ভাবনাটাও বেশি থাকে। তাহলে এই যে পুরো ছক দেখে আমরা দেখতে পাচ্ছি যে রোগের প্রকাশ কিন্তু কম এবং সব জেনারেশনে আমরা পাচ্ছি না সেই রোগটি, অর্থাৎ সেখান থেকে আমরা রিসেসিভ বলে এটাকে ধরে নিলাম। এবার রিসেসিভ হওয়ার পর এটার মধ্যে দুটো ভাগ হতে পারে। এই রিসেসিভ যে জিনটি সেটি অটোজোমালও হতে পারে, আবার এক্স লিঙ্কডও হতে পারে। তাহলে এর দুটি অপশান হতে পারে এ বা সেক্স লিঙ্কড মানে এক্স ক্রোমোসোমাল। তাহলে এখানে একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম জেনারেশনে মাতা হলো হেটেরোজাইগাস, কিন্তু এখানে পুত্রের মধ্যে সেই রোগটি প্রকাশ পাচ্ছে। আবার কন্যার মধ্যে একটি কন্যা সেটি হেটেরোজাইগাস এবং অপর কন্যা সে তার মধ্যে রোগের প্রকাশ নেই। তার মানে এটি ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখাচ্ছে। আবার একই জিনিস এখানেও দেখা যাচ্ছে, এখানে হেটেরোজাইগাস মাতা থেকে পরের জেনারেশনে পুত্রের মধ্যে গেছে, অর্থাৎ ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে যখনই ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখব আমরা, তখন আমরা এটাকে এক্স লিঙ্কড হিসাবে চিহ্নিত করব। তাহলে অর্থাৎ এটি রিসেসিভ মানে প্রচ্ছন্ন এবং এক্স লিঙ্কড। অপশনে আমরা পেয়ে যাচ্ছি, দেখি অটোসোমে প্রকট এটা নয়, প্রচ্ছন্ন এবং এক্স সংযোজিত, অপশন বি। পরবর্তী প্রশ্নে ভালো করে আমরা পেডিগ্রি ছকটি দেখে নিচ্ছি। এখানে আমাদের প্রত্যেক ক্ষেত্রেই প্রথম যে কাজ সেটি হলো আমাদের বার করতে হবে যে এটি ডমিনেন্ট জিন না রিসেসিভ জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে ডমিনেন্ট জিন হলে আমরা প্রত্যেক জেনারেশনে সেই রোগের প্রকাশ দেখতে পাবো এবং সেই রোগের প্রকাশের সম্ভাবনাটাও বেশি দেখা যাবে। কিন্তু এখানে ছবিতে বা ছকের মধ্যে আমরা দেখছি যে রোগের প্রকাশ কম হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক জেনারেশনের মধ্যে সেই রোগ নেই, অর্থাৎ এক্ষেত্রে রিসেসিভ মানে প্রচ্ছন্ন জিন এটা। তাহলে প্রচ্ছন্ন হলে তার মধ্যে দুটো হতে পারে, একটা অটোসোমাল আর
অন্যটা হলো সেক্স লিঙ্কড, মানে হলো এক্স ক্রোমোজোম গঠিত। ডমিনেন্ট হলেও আমরা দুটোই মেন পাই, একটা অটোসোমাল, একটা এক্স ক্রোমোজোমাল, তাছাড়াও ওয়াই ক্রোমোজোমালও হয়। তাহলে এই দিকে আমরা যাব না। আমাদের প্রথম জেনে নিলাম যে এটি হলো প্রচ্ছন্ন মানে রিসেসিভ। এবার বার করব যে এটি অটোসোমাল না এক্স লিঙ্কড। এক্স লিঙ্কড হলে সেক্ষেত্রে ক্রিস ক্রস ইনহেরিটেন্স পাই। শুধু তাই নয়, সেই রোগের প্রকাশ পুরুষ দেহের মধ্যে বেশি হয়। কিন্তু এখানে আমাদের ছবি অন্য কথা বলছে। এক্ষেত্রে ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, এবং অন্যদিকে দুটি মাত্র রোগাক্রান্ত সিম্বল দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি মহিলা এবং অপরটি পুরুষ। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটি হলো একটি অটোসোমাল ডিসঅর্ডার। তাহলে এটি হলো অটোসোমাল এবং রিসেসিভ। তাহলে প্রশ্নের মধ্যে অপশান এ, অটোসোমীয় প্রচ্ছন্ন। পরের প্রশ্নে এখানে আমরা একটা পেডিগ্রি ছক দেখতে পাচ্ছি। এবার আমরা তার মধ্যে প্রথমে জেনে নেব যে এটি ডমিনেন্ট না রিসেসিভ। তাহলে ডমিনেন্ট আর রিসেসিভের যে নিয়ম, ডমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা জেনারেশনেই এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তাহলে প্রত্যেকটা জেনারেশনে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথম জেনারেশনেও রয়েছে, দ্বিতীয় জেনারেশনেও আমরা পাচ্ছি, থার্ড জেনারেশনেও, ফোর্থ, ফিফথ। ব্যতিক্রমী ঘটনাও কিন্তু হয়, সবসময় যে প্রত্যেক জেনারেশনে হতে হবে সেরকম নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা পাবো। আর এটা পেলে আমরা দেখব যে সেই জিনটি হলো ডমিনেন্ট মানে প্রকট। আচ্ছা, এবার এর মধ্যে আমরা তিনটি ভাগ রয়েছে, তার মধ্যে কোনটি হবে সেটা দেখব। একটি হয় অটোসোমাল, একটি এক্স ক্রোমোসোমাল, একটি হয় ওয়াই ক্রোমোসোমাল। তাহলে যদি ওয়াই ক্রোমোসোমাল হতো তাহলে শুধুমাত্র পুরুষরা আক্রান্ত হতো, তাহলে ওয়াই ক্রোমোসোম নয়। এক্স ক্রোমোসোম হলে এখানে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পেতাম, এবং এটা যেটা আমরা পেতাম একজন পুরুষ দেহ থেকে তার কন্যাদের মধ্যে সঞ্চারণ, যেটা আমরা এই অংশটি দেখলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই অংশে পরিষ্কার বোঝা যাচ্ছে যে না, এটা ক্রিস ক্রস ইনহেরিটেন্সও নয় এবং এক্স লিঙ্কডও নয়, কারণ এখান থেকে এটি হলো এর জিনোটাইপ পরিষ্কার আমাদের, যে দুটি হলো রোগাক্রান্ত, তার অ্যালিল কিন্তু এই দুই ক্ষেত্রেই গিয়েছে। তাহলে যদি এটি এক্স ক্রোমোসোমাল হতো তাহলে এই মহিলাদের ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশ পেত। তাহলে পরিষ্কার এটি এক্স লিঙ্কড নয়। তাহলে বাকি পড়ে থাকলো অটোসোমাল। তাহলে অটোসোমাল এটি, এবং অটোসোমাল হওয়ার যে লক্ষণ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দেহে এই রোগের লক্ষণ সমানভাবে প্রকাশ পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম এটি হলো অটোসোমাল ডমিনেন্ট জিন। তাহলে অপশানে আমরা পেয়ে যাচ্ছি অটোসোমীয় প্রকট, অপশান বি।